সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা রইল। আপনারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে যেভাবে অনুভব করছেন, বাংলাদেশকে যেভাবে দেখছেন, বাংলাদেশ যেভাবে প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির হচ্ছে, আপনারা গত 50 বছরে এইরকম বাংলাদেশ কি চেয়েছিলেন? যাদের বয়স 50 আর যাদের বয়স 20, তারা কি তার শৈশবে, তার কৈশোরে এইরকম বাংলাদেশ চেয়েছিলেন? যাদের বয়স 70, 80 কিংবা 90, তারা কি এরকম বাংলাদেশ তাদের জন্ম অবধি কখনো দেখেছিলেন? দেখেননি। কেন দেখেননি? কারণ বাংলাদেশে ইসলাম ধর্ম যেমন ছিল, সাংস্কৃতিক চেতনা, বাঙালিত্ব, অসাম্প্রদায়িক চেতনাও বাংলাদেশে একইভাবে বিরাজমান ছিল। বাংলাদেশ সামনের দিকে আগিয়েছে, প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করেছে, সমাজ রাষ্ট্রকে এগিয়ে নিয়েছে। আজকে কিন্তু বাংলাদেশ খপ্পরে পড়েছে মহা বেহায়াদের, যাদের চক্ষু লজ্জা নেই, যাদের আত্মসম্মান বোধ নেই, যারা চুরি করলেও নিজেদেরকে চোর মনে করে না, বাটপারি করলেও যারা বাটপার মনে করে না, যারা বিশ্ব বাটপারি করে নোবেল প্রাইজ পেয়েছে, যারা ঘুরে ঘুরে বছরে বছরে বিয়ে করে নিজের যে নারী লোলুপতা সেটার শিক্ষা নিয়েছে, সেই রকম মানুষ আজকে আমাদের রাষ্ট্রের শাসন ক্ষমতায় বিরাজমান। তারা এখন দিশেহারা। অর্থনীতি চলছে না, রাজনীতি চলছে না, চলছে না সমাজ। নারী নিরাপদ নয়, পুরুষও নিরাপদ নয়। এতিমখানার শিশু বাচ্চারাও বলৎকারের হাত থেকে নিরাপদ নয়। ঠিক এরকম একটা অবস্থায় 12ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের শোরগোল চলছে, যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিম্নমানের নিকৃষ্টতম একটা নির্বাচন হতে যাচ্ছে। ঠিক এই নির্বাচনে বাংলাদেশ কোন দিকে যাবে? বাংলাদেশ কি প্রগতির দিকে যাবে, 18 কোটি মানুষের জীবনকে উন্নত করবে, নাকি বাংলাদেশ আবার বস্তাপসা ওই ধর্মীয় সেন্টিমেন্টের দিকে গিয়ে মানুষকে মৌলবাদী চেতনায় দীক্ষা দিয়ে সত্যিকারের ইসলাম থেকে, ইসলামের স্পিরিট থেকে মানুষকে দূরে সরিয়ে একটা অন্ধকার যুগের সূচনা করবে? আপনারা দেখেন দেশে দেশে মৌলবাদের উত্থানের পর রাষ্ট্রগুলোর কি হয়েছে। আমি যদি এশিয়া থেকে শুরু করি, আপনি পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন। পাকিস্তান এবং ভারত দুটি রাষ্ট্রের জন্ম একদিন, 1947 সালের 14ই অগাস্ট রাতের 12টার 1 মিনিট আগে পাকিস্তান স্বাধীন হলো। আর রাত 12টার 1 মিনিট পর 15ই আগস্ট প্রত্যুষে ভারত ব্রিটিশ মুক্ত হলো। কারণ ভারত স্বাধীনতার ইস্যু নয়, কারণ ভারত যে রাষ্ট্র সেই রাষ্ট্রই ছিল, বরং ভারতের একটা অংশ ভেঙে পাকিস্তান নামে নতুন একটি রাষ্ট্র জন্ম দিল। সেই 1947 সাল থেকে আজকে পর্যন্ত যদি আপনি ধরেন 79 বছর, এই 79 বছরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটি রাষ্ট্রের অবস্থাটা কোথায়? পাকিস্তান 79 বছর বয়সে একটা সরকারও 5 বছর টেনিউর ফুলফিল করতে পারে নাই। অগণতান্ত্রিক চিন্তা চেতনা, মৌলবাদী চিন্তা চেতনা, সাম্প্রদায়িক চিন্তা চেতনা এবং আর্মি ডিক্টেটরশিপের জাতাকলে পিষ্ট হয়ে রাষ্ট্রের মানুষের নৈতিক চরিত্র অধঃপাতে গেছে। পৃথিবীর আপনি যেই দেশে যাবেন, 10টা মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন যে পাকিস্তান এবং ইন্ডিয়ার মানুষের মধ্যে চরিত্রগতভাবে কারা ভালো, আপনাকে 10 জনের মধ্যে 9 জন নিরপেক্ষ মানুষ বলবে যে ইন্ডিয়ার চরিত্র ভালো, পাকিস্তানের চরিত্র নষ্ট। এখানকার লন্ডনে, ব্রিটেনের রেডিওতে প্রতিদিন গ্যাং রেপ যারা করে তারা সব পাকিস্তানি, আফগানি। তার মানে দেখেন, মানুষের চরিত্র, অর্থনৈতিক অবস্থা, মুদ্রার মান, মানুষের জীবন সব কিছু মিলিয়ে একটা অন্ধকারে পড়ে আছে। সারা পৃথিবী থেকে দাঁড় দেনা করে খেয়ে পরে কোনো রকম বেঁচে আছে। চায়না 70-এর দশকের শেষের দিকে, 80-র দশকে এসে ভারতের সাথে প্রতিযোগিতা করার জন্য পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল, যার কারণে কয়েকটা 5টা পারমাণবিক বোমা লইয়া লাভ মারে কদিন পরে পরে, এখানে মেরে দিব সেখানে মেরে দিব বলে, কিন্তু জানে না একটা মারলে 10টা এসে দেশটি পৃথিবীর মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে। সেই পাকিস্তানের পর পাকিস্তান কি করলো? আফগানিস্তানে খেয়ে ফেললো। এই আফগানিস্তান রাষ্ট্রের এই মৌলবাদী যে তালেবান শক্তি, এই ধর্মান্ধ শক্তি,
এই ধর্মান্ধ শক্তির কেন্দ্রবিন্দু ছিল পাকিস্তান। সেখান থেকে মৌলবাদ রপ্তানি হলো কোথায়? আফগানিস্তানে। সেই আফগান রাষ্ট্রটি 50 বছর থেকে যুদ্ধ করলো। যুদ্ধ করে মধ্যযুগীয়, আজ থেকে 1500 বছর আগে যেই রকম শাসন ব্যবস্থা ছিল, সেই রকম একটি মধ্যযুগীয় শাসন ব্যবস্থা এখন আফগানিস্তান ফিরে এসছে। আফগানিস্তানের পর আপনি কোথায় যাবেন? আফগানিস্তানের পরের রাষ্ট্রটি ইরান। 1979 সালে যখন এই ইরানে ইসলামী বিপ্লব করে তারা, খোমেনি ফিরে আসে ফ্রান্স থেকে, আসার পর তেহরান, তাবরিজ, সিরাজ, বড় বড় শহরে মানবতাপন্থী কর্মী, মানবাধিকার কর্মী, প্রগতিশীল মানুষকে রাস্তার পিলারের সাথে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করে তারা নতুন একটা শাসন ব্যবস্থা কায়েম করে সেখানে একজন অলৌকিক পীর রেখে দিয়েছে, যার অনুমোদন ছাড়া কেউ নির্বাচনেও দাঁড়াতে পারবে না। খেয়াল করে দেখেন, এই দেশটি এখন ইরানের 1 টাকা দিয়ে বাংলাদেশের 366 টাকা পাওয়া যায়, মানে বাংলাদেশের 1 টাকা দিয়ে ইরানের 366 টাকা পাওয়া যায়। এখন খেয়াল করে দেখেন, একটা রাষ্ট্র ডুবতে ডুবতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই ডুবা অবস্থায় ইরান, পৃথিবীতে সবচাইতে বেশি তেলের ভান্ডার হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরান, আর ল্যাটিন আমেরিকাতে হচ্ছে হুগো স্যাভেজের দেশ, মাদুরোর দেশ ভেনেজুয়েলা। এই ইরান, সৌদি আরব, বড় তেলের খনিটি সৌদি আরব, কিন্তু মজুদের দিক থেকে সৌদি আরবের চাইতেও ইরানি তেল বেশি। অথচ দেখেন, ইরানের সভ্যতার বয়স হচ্ছে খ্রিস্টপূর্ব 4000 আর খ্রিস্টপূর্ব পরবর্তী 2000। এই 6000 বছরের পুরনো একটি রাষ্ট্র, পারস্য সভ্যতার দেশ, আজকে ভিক্ষা করার অবস্থা। বিশ্বাস যদি করেন, মধ্যপ্রাচ্যের সবচাইতে গরিবের রাষ্ট্রের কাতারে 2টি দেশ, একটি হচ্ছে ইরান আর একটি হচ্ছে ইয়েমেন। অথচ ইয়েমেন গরিব হওয়ার যথেষ্ট কারণ থাকতে পারে, তাদের প্রাকৃতিক সম্পদ নেই, কিন্তু ইরানের রিসোর্সের কোনো অভাব নেই। 10 লক্ষ বর্গ কিলোমিটারেরও উপরে ইরানের ভূখণ্ড, তেল। সেই ইরান এখন বিদ্রোহ চলছে, যেই কোনো দিন ইরানের এই সরকারের পতন হয়ে যাবে। তারপরের মুসলিম রাষ্ট্রটি ইরানের পরে আসেন সিরিয়া। বহু বছর যুদ্ধ করতে করতে নতুন করে একটা আইএসএস জন্ম হলো। সেই আইএসএস জন্ম হওয়ার পর রাষ্ট্রটি ভেঙে পড়ল, আর বহু যুদ্ধের পর ব্রিটিশ, আমেরিকা এবং ইরান এবং রাশিয়ার নানান যুদ্ধ প্রক্সি ওয়ারের পর এখন সেই সিরিয়া আবার বঙ্গুর একটা রাষ্ট্রে পরিণত হলো। আবার যুদ্ধ হয়েছে সিরিয়ার পরে আসেন ইয়েমেন। ভাত খাইতে পায় না এরকম লোকের সংখ্যা লক্ষ লক্ষ, দিনে একবার খাইতে পায় না এরকম লোকের সংখ্যা ইয়েমেনে হাজারে হাজার। সেই ইসলামিক রাষ্ট্র সিরিয়া। তারপরে আসেন ইরাকের কি অবস্থা আপনারা সবাই জানেন। যুদ্ধের পর সাদ্দাম হোসেনের ইরাক শোভিত সুশোভিত একটি রাষ্ট্র, সেই রাষ্ট্র এখন ভিক্ষার সাজি নিয়ে গড়ে। তারপরে আসেন সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান। এরা ধর্মভিত্তিক রাষ্ট্র না করে মানুষের কাছে মৌলবাদীদেরকে মাথাছাড়া দিয়ে উঠতে দেয়নি। মৌলবাদীরা কোনো কথা বললেও পারমিশন নিয়ে তারা একটা ডিক্টেটরশিপ চালিয়েছে, কিন্তু ডিক্টেটরশিপ চালানোর পরও রাষ্ট্র হিসেবে কিন্তু সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই এবং ওমান দাঁড়িয়ে গেছে। তারা কিন্তু তাদের রাষ্ট্রের নাগরিককে শান্তি দিচ্ছে, নাগরিককে স্বস্তি দিচ্ছে, রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করেছে। এর মূল কারণ হচ্ছে তারা মৌলবাদকে মাথাছাড়া দিয়ে উঠতে দেয়নি। তারপরে আসেন, আপনি যদি যান বাংলাদেশ, 1971 সালের পর 53 বছরে দক্ষিণ পূর্ব এশিয়ায় বা এশিয়া মহাদেশে যেসব, মধ্যপ্রাচ্য বাদ দিলে যেসব মুসলমান দেশ আছে, একমাত্র আমাদের চাইতে ভালো দেশ আছে মাত্র মালয়েশিয়া। আর এদিক দিয়ে পাকিস্তান থেকে এবং আফগানিস্তান থেকে আমরা অনেক অনেক গুণ ভালো আছি। ইভেন ইন্ডিয়ান মুসলিম যারা আছে তাদের তুলনায়ও আমরা ভালো ছিলাম। কিন্তু 2024 সালে আমাদের উপরে যে গজব নাজিল হয়েছে, এই গজবের ফলে আমরাও এখন ধ্বংসস্তূপে পড়ে গেছি। আমাদের আইন নাই, বিচার নাই, শাসন নাই, সরকার নাই। আমাদের রিজার্ভ কমে যাচ্ছে মিনস রিজার্ভ যেটা আছে, যদি আমাদের ওই রাস্তাঘাট, খানা খন্দ, যেগুলো যে কাজ আছে ওগুলো করলে আর কিছু থাকার কথা না, কিন্তু এই সরকার তো কোনো কাজ করছে না, শুধু আঙ্গুল চষছে। এরপরে দেখেন, আপনি যদি লিবিয়াতে যান দেখবেন এই লিবিয়া, এই
মুয়াম্মার গাদ্দাফি যত বছর ছিল তিনি শক্ত হাতে দমন করেছেন। এই ইরানি ভিত্তিক এই জঙ্গিরা এই রাষ্ট্রটিকে দুর্বল করতে করতে তারা শেষ করে দিয়েছে। পরবর্তীতে এসা ব্রিটিশ আমেরিকা এটার মধ্যে পেরেক মেরেছে। তারপরে দেখেন সোমালিয়া, এই সোমালিল্যান্ড ধ্বংস হয়ে গেছে। আল শাবাব জঙ্গি গোষ্ঠীর কথা জানেন, আইএসের কথা না হয় নাই বললাম, তালেবান গোষ্ঠীর পর আইএসের পর আরেকটি ছিল আল কায়দা। লাদেন, পাকিস্তানের মাটিতেই লাদেনকে হত্যা করা হয়েছে। তার মানে পুরা বিশ্বে আলজেরিয়াতে যুদ্ধ চলছে। কেমন যুদ্ধ? বিশাল যুদ্ধ। সেই আলজেরিয়া, তারপরে আরেকটি আছে সুদান। আহারে, সুদানের দারপুর হইতে সুদানে এখনো যুদ্ধে মানে সয়লাভ হয়ে গেছে দেশটি বোমায়, অস্ত্রে, এবং মানুষের অবস্থা খুবই ত্রাহি ত্রাহি। তাহলে দেখেন পুরা পৃথিবীতে যেখানে মুসলমান শাসন এসছে, যেখানে মুসলিম শাসনের চেষ্টা হয়েছে, সে দেশটি ধ্বংস হয়ে গেছে। কারণ ইসলাম কারো আইডেন্টিটি না, ইসলাম হচ্ছে মানুষের বিশ্বাস। আইডেন্টিটি হচ্ছে মানুষ, সভ্যতার মানবতার ধারক বাহক মানুষ, মানবতা। এই মানুষের চাইতে যখন ধর্মকে বেশি গুরুত্ব দেওয়া হয় তখন রাষ্ট্র ফেটে যায়, সেই রাষ্ট্র বিকলাঙ্গ হয়ে যায়। সেই রাষ্ট্রের হাত থাকলে মাথা থাকে না, মাথা থাকলে পা থাকে না, পা থাকলে পেট থাকে না, পেট থাকলে পিঠ থাকে না। মানে হযবরল একটা অবস্থার মধ্যে দিয়ে রাষ্ট্র সামনের দিকে আগানোর চেষ্টা করে, কিন্তু সামনে আগাতে পারে না, ভূতের মতো পিছনের দিকে যেতে থাকে। অর্থাৎ ইসলামের আবির্ভাব হয়েছে আজ থেকে 1400 বছর আগে। এই 1400 বছর পরেও আমরা বাংলাদেশে এখন শুনছি যে আপনি বিড়ি খাইতে খাইতে যদি পাল্লা মার্কার জন্য একটি কথা বলেন, তাহলে এই উসিলায়ও আপনার বেহস্ত হাসিল হয়ে যাবে। কি কুপুরি কথাবার্তা! ইসলামের সাথে, হাদিসের সাথে, কোরআনের সাথে এর কোনো সম্পর্ক নেই। এমন কথা বলছে যে জামাতে ইসলামীকে ভোট দিলে আপনি জান্নাত পাবেন। পৃথিবীতে আর কোনো দেশে জামাতে ইসলাম নেই, তার মানে কি বাংলাদেশ ছাড়া আর কোনো দেশের মানুষের বেহেশতে যাওয়ার কোনো সুযোগই রইল না? এই যে মৌলবাদী চিন্তা চেতনা, এই মৌলবাদী চিন্তা চেতনায় মুসলমান রাষ্ট্রগুলোতে অন্য ধর্মের, বিশেষ করে হিন্দু ধর্মের মানুষ, আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে ভারত বিরোধী একটা মনোভাব তৈরি করা হয়েছে। এই যে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগং, রাজশাহী, খুলনা, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির পাশ করছে। কেন করছে? এর কারণ হচ্ছে তরুণ যে নতুন প্রজন্ম, এই প্রজন্মকে এই ইউটিউব, ফেসবুকে তারা ঘন্টার পর ঘন্টা এই খিস্তি খেউর ওয়াজগুলা শুনে। তারা সকালে একটা বলে, বিকেলে আরেকটা বলে, মিথ্যার বেশাতি করে, কিন্তু তারপরও ধর্মের নামে করে। তো এই তরুণরা পথভ্রষ্ট হয়ে গেছে। বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। কারণ একটা সমাজ আমাকে দিয়ে চলে না, আমার বাবাকে দিয়ে, দাদাকে দিয়ে চলে না, চলে তরুণ প্রজন্মকে দিয়ে। এই তরুণ প্রজন্ম রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে যায়। এখন তরুণ প্রজন্ম যে হাঁটতে পারে না, পা খোঁড়া, যে অন্যের উপরে নির্ভর করে চলতে হয়, সে কি করে রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে যাবে? এই তরুণ প্রজন্মকে শেষ করে দিয়েছে ধর্মন্ধতা। এই তরুণ প্রজন্মকে শেষ করে দেওয়ার পিছনে দল হিসাবে, রাষ্ট্রের শাসক হিসাবে আওয়ামী লীগেরও দায় আছে। সেই দায়টি হচ্ছে এই আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনার একটি শিক্ষা ব্যবস্থাকে প্রতিস্থাপন করতে পারেনি। আমরা কিন্তু প্রতিনিয়ত বলে এসেছিলাম, সরকার ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করেছে, রাষ্ট্রের উন্নয়ন করেছে, কিন্তু মেধা যেটা, যেই মেধা দিয়ে আগামী দিন চলবে, সেই মেধাদেরকে হাদির মতো অসভ্য বানিয়ে দিয়েছে। তারা খিস্তি খেউর জানে, তারা মিথ্যা কথা বলতে জানে, তারা বারাকিয়া সন্ত্রাসী হিসেবে খাটতে জানে, তারা মানুষের বুকে ধর্মের নামে গুলি চালাতে জানে, কিন্তু তারা সৃষ্টি করতে জানে না। তারা অসাম্প্রদায়িক চেতনাকে শ্রদ্ধা করে না, তারা প্রতিবেশীর প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ দেখায় না। এই যে প্রজন্ম, নষ্ট প্রজন্ম তৈরি হয়েছে, এই নষ্ট প্রজন্মের হাতে বাংলাদেশ অনিরাপদ। তারেক রহমান, শেখ হাসিনা, খালেদা জিয়া তো মরে গেলেন, এরশাদের দলে যারা আছে, জামাত ইসলামে যারা আছে, যারাই এই রাষ্ট্রের সরকারে আসুক, এই রাষ্ট্রের মূল সমস্যা হচ্ছে তরুণ প্রজন্মের মৌলবাদী চেতনার বিকাশ। এই বিকাশ যদি বন্ধ করে তাদেরকে সত্যিকারের শিক্ষা, আলোকিত শিক্ষায় শিক্ষিত করা না যায়। আপনাকে একটা জিনিস বলি, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল কনসেপ্ট থেকে ইউনিভার্সিটি, ইউনিভার্সাল কনসেপ্ট হচ্ছে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই মানুষকে নিয়ে তাদের কোনো কাজ নয়, তাদের কাজ হচ্ছে মানুষের বিশ্বাস নিয়ে,
সুতরাং এই যে পথভ্রষ্ট, এই যে নষ্ট একটা প্রজন্ম বাংলাদেশে তৈরি হচ্ছে এবং হয়েছে, এই প্রজন্ম এই বাংলাদেশকে, এই সমাজকে ধ্বংস করে দিবে। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। কারণ আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন, এক সময় সিকিম ছিল, সেটি ভারত কিন্তু টেক ওভার করেছে। কাশ্মীর টেক ওভার করেছে, হায়দ্রাবাদের নিজামকে টেক ওভার করেছে, এবং পুরো বিশ্বে এখন যে ট্রেন্ড চলছে, রাশিয়া দখল করছে 10 লক্ষ বর্গ কিলোমিটারের তার প্রতিবেশী রাষ্ট্রকে, আমেরিকা দখল করছে বিশাল ভেনিজুয়েলাকে। আপনি যাবেন কোথায়? এই বাংলাদেশ যদি প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সুসম্পর্ক বজায় না রাখে, এই বাংলাদেশ যদি নিজেকে পাওয়ারফুল মনে করে, তাহলে কিন্তু যেই কোনো দিন ভারতের পেটের ভিতরে চলে যাবে আমাদের সুষ্ঠু, সুন্দর, সোনার বাংলাদেশ, আমাদের প্রেমের বাংলাদেশ, পিতৃপুরুষের বাংলাদেশ। দুই বাংলা এক হয়ে যাবে। দুই বাংলা এক হয়ে যাবে মানে একটি রাষ্ট্র হয়ে নয়, ভারতের অংশ হয়ে যাবে। তখন আমরা হাহাকার করেও কিছু করতে পারবো না। তাই আসুন, সময় আছে, আমাদের প্রজন্মকে, আমাদের সন্তানকে, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাতে হবে, মৌলবাদী চেতনাতে ফেরাতে হবে, মৌলবাদী চেতনা থেকে ফেরাতে হবে তাদের। তা না হলে যেই সর্বনাশ এই 24-এ আমরা ডেকে এনেছি, এই সর্বনাশের সর্বশেষ পর্যায় হবে ক্ষুধা, অনাহার, দরিদ্র, পরাধীনতা। আসুন, নিজেদেরকে শুদ্ধ করি, দেশের প্রজন্মকে তৈরি করি, এবং সুন্দর আগামীর জন্য সবাই যার যার অবস্থান থেকে ভালো কিছু করার চেষ্টা করি। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইস্যুতে।